আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ব্রেক্সিটের পরও ইইউ এর নাগরিকরা ব্রিটেনে 4 বছর অবাধে চলাচল করতে পারবে বলে সম্মত হয়েছে ব্রিটেনের মন্ত্রিসভা। ব্রাসেলসে ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় দফার আলোচনা পূর্ণ মতৈক্য ছাড়াই শেষ হয়েছে গতকাল। ইংল্যান্ড ওয়েলসে অপরাধের ঘটনা গত এক দশকে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে পুলিশের সংখ্যা গত 30 বছরে কমেছে সর্বোচ্চ সংখ্যক। উত্তর কোরিয়াকে থামাতে জাপানকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এখন টোকিওতে। এবং তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় বেথনাল গ্রিন ও বো আসনের অধিবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন রুশনারা আলী এমপি। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় তাদের নাগরিকদের অধিকার বিষয়ে কিছুটা মতৈক্যে পৌঁছায়। তবে বিচ্ছেদ বিল নিয়ে তারা এখনও কোনো সমাধানে পৌঁছতে পারেনি। ইইউ এর দাবি, জোটের আর্থিক ঋণ ও বকেয়া দেনার ন্যায্য অংশ যুক্তরাজ্যকে পরিশোধ করতে হবে। সেই অর্থের পরিমাণ কোন পদ্ধতিতে ঠিক করা হবে তা নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত নিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন মাইকেল বার্নিয়ার। যুক্তরাজ্য অবশ্য আর্থিক দেনার বিষয়টি স্বীকার করে নিয়েছে, তবে সেটি কত এবং কিভাবে ঠিক করা হবে তা নিয়ে সুস্পষ্ট অবস্থান জানায়নি। এদিকে পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেরেসা মে ইইউ এর নাগরিকদের ব্রিটেনে অবাধ চলাচলের বিষয়টি প্রস্তাব করতে যাচ্ছে। টাইমসের বরাত দিয়ে পার্লামেন্টের এক সিনিয়র সদস্য গার্ডিয়ানের কাছে এটি নিশ্চিত করেছে। অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের বিষয়ে মন্ত্রিসভার পূর্ণ সমর্থন রয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন 2019 সালের 29 মার্চের পরও আরও 4 বছর ইইউ এর নাগরিকরা ব্রিটেনে অবাধে চলাচল করতে পারবে। ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের সাম্প্রতিক পরিসংখ্যানে জানা যায় 2016 সালের এপ্রিল থেকে 2017 সালের মার্চের মধ্যে প্রায় 5 মিলিয়ন অপরাধের সংখ্যা পুলিশ দ্বারা নথিভুক্ত করা হয়েছে। তার আগের বছরের চেয়ে যা 10% বেশি। এসব ঘটনার মধ্যে সহিংস অপরাধ বেড়েছে 18%, ডাকাতি 16% ও জোর করে যৌনতার ঘটনা বেড়েছে 14%। হোম অফিসের হিসাব অনুযায়ী এবছরের মার্চ পর্যন্ত পুলিশ বিভাগে সব র্যাঙ্কে মাত্র 1,23,142 জন পুলিশ রয়েছে। 1985 সালের পর যা সর্বোচ্চ সংখ্যক কম। পুলিশের সংখ্যা কমায় অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন পুলিশের মিনিস্টার নিক হার্ড। দেশের আইন শৃঙ্খলায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, সরকার খুব শীঘ্রই প্রচুর সংখ্যক পুলিশ নিয়োগ দিতে যাচ্ছে। এদিকে সারা দেশের আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে শ্যাডো হোম সেক্রেটারি ডায়ানে অ্যাবট। একই সাথে তিনি সরকারকে পুলিশের সংখ্যা বাড়ানো এবং এ বিষয়ে জনগণকে সচেতন করার দাবি জানিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা থামাতে জাপানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নেবে যুক্তরাজ্য। জাপান সফররত বরিস জনসন আজ টোকিওতে বলেন, কূটনৈতিকভাবে ও নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর কোরিয়ার উপর চাপ বাড়াতে হবে। উত্তর কোরিয়াকে আলোচনায় বসাতে চীনকে নিজের প্রভাব খাটাতে হবে। উত্তর কোরিয়ার প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জনসন বেপরোয়া প্ররোচনা হিসেবে আখ্যায়িত করেছেন। 3 দিনের জাপান সফরে জনসন জাপানের প্রধানমন্ত্রী শিনোজো অ্যাবে, পররাষ্ট্রমন্ত্রী এবং টোকিওর গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা এবং অলিম্পিক নিয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় বেথনাল গ্রিন ও বো আসনের অধিবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন রুশনারা আলী এমপি। স্থানীয় লেবার পার্টির উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে এই সভার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসীর উপস্থিতিতে রুশনারা আলী শিক্ষা খাতে সরকারের বাজেট কর্তনের বিরুদ্ধে ক্যাম্পেইনের জন্য এই সামারে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার পুলিশের সংখ্যা কমানোয় সিকিউরিটি ও সেফটি বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন। হিংসাত্মক আক্রমণ, সন্ত্রাস ও সাম্প্রতিক অ্যাসিড হামলার ঘটনা মোকাবেলায় তহবিল বাড়ানোর ক্যাম্পেইন অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়াও হার্ড ব্রেক্সিটের কঠোর বিরোধিতা করেন তিনি এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে বিভিন্নভাবে চাপে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সু রোজিটার পরিচালনায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বার্মিংহামের লেবার দলীয় এমপি খালিদ মাহমুদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলির মেম্বার উমেশ দেশাই ও স্থানীয় লেবার পার্টির নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত 8 জুনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে লেবার পার্টি থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন তিনি। I'm here today with local members, activists and the people who worked on my campaign, and on behalf of everybody and my family and friends and the Labour Party,
to say thank you. ইলেকশনের পরে সবার লোকে দেখা করার লাগি আর ধন্যবাদ জানাইবার লাগি যে অনেক কাজ করছেন আমার এলাকাত আর অন্য এলাকাতেও। তার জন্য আমরা ব্রিটিশ বাংলাদেশি এমপি যারা আসলাম তারা আবার রি-ইলেকশন হয়েছে, আমরা পাশ করতে পারছি সবার দোয়ায়, সবার কাজে কষ্ট হয়। আর আমরা ন্যাশনালি আসলে আনফর্চুনেটলি আমরা গভর্নমেন্ট ফর্ম করতে পারছি না, কিন্তু আমরা এমপি আরও 5 জন এক্সট্রা। এটা খুব খামেয়ার কারণ এখন হাং পার্লামেন্ট থাকায় আমরা ইনফ্লুয়েন্স অনেক বেশি আছে। তার জন্য ফর ইনস্টেন্স অলরেডি আমরা গভর্নমেন্ট ইউটার্ন করাইছি যে পাবলিক সার্ভিস কাট, যেটা স্কুল ফান্ডিং কাট 1.2 বিলিয়ন পাউন্ড তারা কমিটমেন্ট দিচ্ছে ফান্ডিং সিস্টেমও ঢুকাই। দর্শক, এবার জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আবু ইলিয়াস এবং পরিচালনা করেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। এছাড়া বক্তব্য রাখেন কয়সর এম আহমেদ, অ্যাডভোকেট আবুল হাসনাত, অ্যাডভোকেট মীর নাজবুল করিম মুক্তা, একরামুল হক মজুমদার, অ্যাডভোকেট নাসির খান, অ্যাডভোকেট নাসরিন আক্তার, উবায়দুর রহমান টিপু, খালিদ চৌধুরী, মোহাম্মদ জলিল খান সহ আরও অনেকেই। সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সাধারণ জনগণ শিক্ষা দীক্ষায় উন্নত হওয়ার ফলে পেশাজীবীদের গবেষণামূলক কার্যক্রম জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। জনগণের জন্য, জনগণ তার সংবিধানের জন্য নয়। আর সংবিধান তো কোনো দলকে ক্ষমতায় রাখার জন্য নয়, সংবিধান হচ্ছে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য। এখন কেউ যদি সংবিধানকে তাদের দলের ক্ষমতা থাকার জন্য ব্যবহার করে, সেটা তাদের সমস্যা। আমরা যদি একদলীয় শাসন থেকে সংবিধান পরিবর্তন করে বহুদলীয় শাসনে না আনতাম, বাংলাদেশে তো এখনও একদলীয় শাসন চলছে। অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা দিয়েছে শেফিল্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার শেফিল্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এম এ মান্নান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতুর কাজ প্রায় 50% সম্পন্ন হয়েছে। 2018 সালের শেষ দিকে এই সেতু উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এছাড়া সুনামগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ একনেকের সভায় অনুমোদন করার কথা তিনি জানান। কমিউনিটি ব্যক্তিত্ব হাজী শায়েস্তা মিয়ার পরিচালনায় এবং আব্দুল মুহিব বিদু মিয়া ও মিজানুর রশিদ ভুইয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহসভাপতি মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, আবুল হুসাইন প্রমুখ। সুনামগঞ্জ জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে, এইটা নীতিগতভাবে একনেকে অনুমোদন হয়ে গেছে। এইটা হয়তো আর একটু সময় লাগবে কাগজপত্র তৈরি করার, প্রকল্প তৈরি করা। একটি মেডিকেল কলেজও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের একনেকে অনুমোদিত হয়ে গেছে। এই দুইটাই সুনামগঞ্জের নামে হচ্ছে, সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ মেডিকেল কলেজ। কোথায় হবে? সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ শহরের দক্ষিণে অনেক খাস জমি আছে, বাইরে পরিষ্কার জায়গাতে চিন্তা ভাবনা করছি আমরা সেখানে করব। কলেজটা আমরা আগে করব। কলেজটাকে আমরা দিলাই রোডের মুখে মদনপুর গ্রাম বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের পাশে সুন্দর জায়গা আছে, 3 দিকে সড়ক, একদিকে নদী, চমৎকার পরিবেশ, খোলামেলা, দেখার হাওর থেকে দেখা যায়। এই জায়গাতে আমরা প্রস্তাব করছি মেডিকেল কলেজের স্থান, সুনামগঞ্জ মেডিকেল কলেজ। এই দুইটা, এছাড়া একটা টেক্সটাইল ইনস্টিটিউট হবে যেখানে আমরা টেক্সটাইল বিষয়ে ডিপ্লোমা দিব। চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে সদ্যপ্রয়াত ব্যারিস্টার ফজলুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে বুধবার। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। এদিকে একই দিন মিলাদ পরবর্তী এক সভায় ব্রিটিশ সরকারের আমন্ত্রণে যুক্তরাজ্য সফররত কবিরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে পূর্ব লন্ডনের স্পিটালফিল্ড কমিউনিটি হলে। সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু মিয়ার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোসাব্বির আলী, কমিউনিটি নেতা নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক ট্রেজারার আতিকুর রহমান প্রমুখ। সভায় সংবর্ধিত অতিথি তার বক্তব্যে এলাকার শিক্ষার উন্নয়নে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান। সভা বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম ব্যারিস্টার ফজলুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। দর্শক, জানিয়ে দেব এবার বাংলাদেশ প্রসঙ্গ।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করলে জনরোষের মুখে আওয়ামী লীগ ভালো ফল করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার সাহস আওয়ামী লীগের নেই। এছাড়া কথা ও কাজের মাধ্যমেই প্রধান নির্বাচন কমিশনার নিজেকে বিতর্কিত হিসেবে প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী আহমদ। বিস্তারিত দেখুন রিপোর্টে। কর্মীদের সাথে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব। পরে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপে তিনি অভিযোগ করেন, জনরোষের ভয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না ক্ষমতাসীন দল। সবার জন্য সমান সুযোগ তৈরির জন্যই বিএনপি সহায়ক সরকারের দাবি জানিয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি। ওনারা হেলিকপ্টারে করে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াবেন, আর আমরা আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকবো, অথবা আপনারা আমরা জেলখানার ভেতরে থাকবো। এটা তো সমান সুযোগ হলো না, সমান একটা মাঠ তৈরি করা হলো না, যেটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হলো। তো সেই ক্ষেত্রে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু অবাধ সুষ্ঠু হবে, সব মানুষই বুঝতে পারে। আমরা সেখানে বলেছি যে নির্বাচনকালীন সময়ে একটা সহায়ক সরকার প্রয়োজন আছে। সংবিধানের দোহাই দিয়ে আর একতরফা নির্বাচন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগও ওইটা এফোর্ড করতে পারবে না এইবারের নির্বাচনে, আবার তারা 2014 মতো একটা নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগের সেই সুযোগ নাই। আওয়ামী লীগকে এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে, আদারওয়াইজ দে উইল নট বি দেয়ার। সরকারে যদি তারা থাকে সেইভাবে, এবং সেখানে যদি তাদের ক্ষমতাকে খর্ব না করা হয় এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করা, সেই নির্বাচন তো অর্থবহ হবে না। সংবিধান তো আপনার কোনো বাইবেল না, সংবিধান মানুষের তৈরি করা, মানুষের জন্য। সেই মানুষের জন্য সংবিধান হয়। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংবিধানের পরিবর্তন করতে হবে। সন্ত্রাসীরা এদিকে নিজেদের পরিকল্পনা মতো নির্বাচন করতে সরকার অনুগত লোককে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন রিজভী আহমেদ। ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার, তারও ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী লীগের। সুতরাং এখানে তো সংশয় দেখা দেবেই। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটের রাজনীতিতে জোট মেরুকরণে নতুন কৌশল নিয়ে এগুচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এখনই এ বিষয়ে খোলাসা না করলেও আগামী বছর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চায় দলটি। অন্যদিকে বিরোধী দলে থাকা মহাজোটের শরিক জাতীয় পার্টি এখনই মোর্চাটিকে পুনরুজ্জীবিত করতে চায় না। তারা 14 দল ও 20 দলের বাইরে থাকা দলগুলোকে সাথে নিয়ে আরেকটি বড় ঐক্য করতে যাচ্ছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। 2006 সালের শেষ দিকে তত্ত্বাবধায়ক সরকার যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ 14 দলীয় জোটের মহাসমাবেশে যোগ দিলে রাজনীতিতে আসে নতুন মোড়। আমি ছিলাম শৃঙ্খলাবদ্ধ রাজনীতিবিদ, আজ এসেছি এই মহাসমাবেশে শৃঙ্খল মুক্ত বিয়ঙ্গের মতো কথা বলতে, শৃঙ্খল মুক্ত বিয়ঙ্গের মতো আপনাদের সামনে কথা বলতে। যাত্রা শুরু হয় মহাজোটের। এই মহাজোটই 2008-এর নির্বাচনে ক্ষমতায় আসে, কিন্তু 2014-র 5 জানুয়ারিতে আলাদা নির্বাচন করে জাতীয় পার্টি। দলটির নেতারা বলছেন, গত নির্বাচনে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তারা আলাদা অংশ নিয়েছিল, এবারও তাদের সেই প্রস্তুতি রয়েছে। আমরা এখন পর্যন্ত তৃতীয় একটি জোট হিসেবে শক্তিশালী জোট হিসেবে মাঠে তাকে চিন্তা করছি, কিন্তু আমরা চিন্তা করতে হবে না, কারণ হচ্ছে আপনি জানেন দ্রুত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে এবং পলিসি কিন্তু স্ট্যাটিক বলতে কিছু নেই, স্থির বলতে কিছু নাই, সবকিছু ডাইনামিক পরিবর্তনশীল। মহাজোট গঠনে জাতীয় পার্টির যে দুজন নেতা মুখ্য ভূমিকা পালন করেছিল তাদেরই একজন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, উপমহাদেশে জোট বা মোর্চার রাজনীতি নতুন নয়, তাই নির্বাচন যতই এগিয়ে আসবে রাজনীতিতে নাটকীয়তা ততই বাড়বে। একটা সোশ্যাল সায়েন্স রাজনীতি, সমাজ বিজ্ঞান, এটা আপনার পিওর সায়েন্সে 2+2=4 আপনি বলতে পারেন, যে কেউ হিসাব করে বলতে পারেন, 3+2=5 বলতে পারেন। বাট সোশ্যাল সায়েন্সে 2+2=4 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। এই যে কারেক্টলি রিড করতে পারবে সেই ক্ষমতার সে ক্ষমতার কাছাকাছি যেতে পারে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। জোটের রাজনীতির কৌশল নিয়ে এখনই কথা বলতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। যদিও দলটির নেতারা বলছেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে পাশে চান তারা। অ্যালায়েন্সে যারা আছে তাদের কার কত ভোট এটা সবাই জানে, কিন্তু অ্যালায়েন্স ইটসেলফ ইজ স্ট্রেংথ, ইটস এ পাওয়ার। তো সেদিক থেকে এটার একটা ইনফ্লুয়েন্স আছে জনমনে। তো না হলে এখন এরশাদ সাহেব একটা বড়
অ্যালায়েন্স করছেন, বিএনপি তো একটা অ্যালায়েন্স আছে। তো সেখানে আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের কৌশল থাকবে জয়ের জন্য। আসলে যে 14 সালের নির্বাচনটা কিন্তু নির্বাচন জন হয়ে 14 দলে কিন্তু একসঙ্গে অংশগ্রহণ করেছে। মহাজোটটা অবশ্য আগের কনসেপ্ট ছিল, কিন্তু নির্বাচনটা গতবার 14 দল অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত 14 দল গতবার নির্বাচন করা, তাই মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিভাবে কাদেরকে নির্বাচন করবে। আর বিএনপি সহ সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এটি ভেবে নিয়েই জোটের রাজনীতির কৌশল নির্ধারণে কাজ করছে ক্ষমতাসীন 14 দলীয় জোট। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলি কঠোরতা আরোপের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ফিলিস্তিনি অধিবাসীরা। শুক্রবার 7ম দিনের মতো আল কুদস এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনকালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। বিস্তারিত দেখুন আমাদের ডেস্ক রিপোর্টে। জেরুজালেমে মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদ বন্ধ রাখা নিয়ে কয়েকদিন ধরেই ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে। এই অবস্থায় শুক্রবার লায়ন্স গেটের কাছে একটি সড়কে নামাজে দাঁড়িয়েছিলেন প্রায় 800 ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষ হতে না হতেই মুসল্লিদের লক্ষ্য করে নির্বিচারে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে ইসরায়েলি পুলিশ। এ সময় গোটা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। শুধু লায়ন্স গেটেই নয়, এমন সহিংসতার ঘটনা ঘটেছে কালান্দিয়া চেকপয়েন্টেও। এছাড়াও জেরুজালেমের পুরনো শহরে নিরাপত্তার অজুহাত দেখিয়ে মেটাল ডিটেক্টর প্রতিস্থাপন করা নিয়ে ফিলিস্তিনিদের মাঝে চলমান উত্তেজনা কমিয়ে আনতে নতুন করে 3000 পুলিশ মোতায়েন করেছে ইসরায়েল। শুক্রবার আল আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ আদায়ে মুসল্লিদের আমন্ত্রণ জানিয়েছিল ফিলিস্তিনি ধর্মীয় নেতারা। এরপরে স্থানীয় বাসিন্দা ছাড়া 50 বছরের কম বয়সী কাউকে আল আকসায় ঢুকতে দেয়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তবে ইসরায়েলের আরোপিত এসব ব্যবস্থাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি ধর্মীয় নেতারা। আল আকসা মসজিদে ইসরায়েলের অযাচিত সব উদ্যোগকে আমরা প্রত্যাখ্যান করছি, বিশেষ করে ইলেকট্রনিক গেট, মেটাল ডিটেক্টরের মতো বিষয়গুলো। মসজিদে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা থাকুক তা কোনো ফিলিস্তিনি মানুষ চায় না। এদিকে ফিলিস্তিনের উপর ইসরায়েলের এমন হঠকারী মনোভাবের সমালোচনা করেছে তুরস্ক, লেবানন ও জর্ডান। এছাড়াও ইসরায়েল ফিলিস্তিনের চলমান এই সংকট দূর করার চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মুনাজিল রিয়াদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আগামী 22 জুলাই শনিবার জাতীয় শ্রমিক লীগের সম্মেলন উপলক্ষে শুক্রবার সিলেট মহানগর শ্রমিক লীগের উদ্যোগে নগরীতে এক প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, আব্দুর রহমান, শাহরিয়ার কবির সেলিম, নাজমুল আলম রোমেন, ফরহাদ হুসাইন, শেখ তোফায়েল আহমদ শেপুল, জাকারিয়া টিপু, শ্রমিক নেতা শফিক আহমদ আতিয়ার রহমান, রাকিব আলী, আদনান খান হেলাল, আবুল বশর, আবদুল্লাহ আল মামুন, আউয়াল হোসেন, কয়েস আহমদ ও জহিরুল ইসলাম প্রমুখ। সিলেটের সাদিপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী রশিদ আহমদের অর্থায়নে উত্তর কালনীর চর গ্রামের বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবিন পাল, তাফাজ্জুল হুসাইন, ফেরদুস খান, মুস্তাফা কামাল, ডাক্তার নজমা চৌধুরী, শাহ ইসমাইল আলী, জাবেদ আহমদ আম্বিয়া, মুকিত মিয়া, তৌফিক আহমেদ সহ আরও অনেকেই। একই দিন বিকেলে সাদিপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী আশিক আলী ও শাহজাহান আলী মেম্বারের অর্থায়নে দক্ষিণ কালনীর চর গ্রামের বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রেক্সিটের পরও ইইউ এর নাগরিকরা ব্রিটেনে 4 বছর অবাধে চলাচল করতে পারবে বলে সম্মত হয়েছে ব্রিটেনের মন্ত্রিসভা। ব্রাসেলসে ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় দফার আলোচনা পূর্ণ মতৈক্য ছাড়াই শেষ হয়েছে গতকাল। ইংল্যান্ড ওয়েলসে অপরাধের ঘটনা গত 1 দশকে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে পুলিশের সংখ্যা গত 30 বছরে কমেছে সর্বোচ্চ সংখ্যক। উত্তর কোরিয়াকে থামাতে জাপানকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এখন টোকিওতে।
এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।